আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ব্ল্যাকবোর্ডের পক্ষ থেকে আমি সালমান রোদেব আপনাদের সবাইকে জানাই সুস্বাগতম। আমরা ধারাবাহিকভাবে আলোচনা করতেছিলাম হিসাব বিজ্ঞান ২য় পত্রের যে গাণিতিক সমস্যাগুলো আছে সেগুলা নিয়ে। সেই পর্বের আলোচনা আজকে আমরা ৩য় পর্বে উপস্থাপন হয়েছি। আর কথা না বাড়িয়ে চলো বন্ধুরা, আজকে ৩য় পর্বে আমাদের যে কয়টা এমসিকিউ আছে সেগুলো আমরা সমাধান করার চেষ্টা করি। আমাদের প্রথম এমসিকিউটা যদি আমরা দেখি, ঋণের উপর কত টাকা সুদ ধরতে হবে। এখানে ঋণের সুদের পরিমাণ দেওয়া আছে, কত টাকা সুদ ধরবো এটা আমরা এখান থেকে বের করব। আমাদের এখানে কি বলছে দেখেন, এ ও বি একটি অংশীদারি ব্যবসায়ের অংশীদার। এ বছরের মাঝামাঝি সময় ১,০০,০০০ টাকা ব্যবসায় ঋণ দেয়। কে ঋণ দিছে? এ ঋণ দিছে বছরের মাঝামাঝি সময়। এই প্রতিটা জিনিস ইম্পর্টেন্ট। কত টাকা দিছে? ১,০০,০০০ টাকা দিছে। অন্যদিকে বি প্রতি মাস শেষে ৫০০ টাকা হারে উত্তোলন করে থাকে। চুক্তি অনুযায়ী মূলধন ও উত্তোলনের উপর ১০% সুদ ধার্য করতে হবে। দেখেন এখানে বলছে মূলধন ও উত্তোলনের উপর ১০% হারে সুদ ধরতে হবে। তাহলে মূলধন এবং উত্তোলনের উপর সুদ ধরতে বলছে, ঋণের উপর কিন্তু সুদ ধরতে বলে নাই। তাহলে ঋণের উপর সুদ ধরতে না বললেও কিন্তু আমাকে এখানে বলছে যে ঋণের উপর সুদ কত টাকা হবে সেটা বলছে। তাহলে দেখেন উদ্দীপকে আমাদেরকে সুদের হার উল্লেখ করা নাই, কিন্তু প্রশ্ন থেকে আমাকে বলছে যে সুদ ধরতে। তাহলে আমরা কিভাবে ধরবো? আমরা মনে রাখবো ১৯৩২ সালের অংশীদারি আইন অনুযায়ী যদি চুক্তিতে ঋণের উপর যদি কোনো অংশীদার ব্যবসায়ীকে ঋণ সরবরাহ করে, যদি সেটার উপর সুদ ধার্য করা না হয় তাহলে ৬% হারে সুদ ধরতে হয়। যদি চুক্তিতে যদি সুদের হার উল্লেখ না থাকে তাহলে কত পার্সেন্ট হারে আমরা সুদ ধরবো? ৬%। তাহলে কত লক্ষ টাকা? ১,০০,০০০ টাকা ইনটু ৬%, 6%, তাহলে কত আসে? ৬,০০০ টাকা। তাহলে ১,০০,০০০ টাকা ৬% হচ্ছে ৬,০০০ টাকা আমরা পাইছি। এবার দেখেন বলছে বছরের মাঝামাঝি। মাঝামাঝি মানে হচ্ছে আমরা ধরে নিলাম ৬ মাস। তাহলে ৬ নাম্বার মাসে যদি আমাদেরকে ঋণ দেয়, তাহলে আমরা ঋণের সুদে দিব কয় মাসে? ৬ মাসে। তাহলে পার্সেন্ট দিয়ে আমরা যে টাকাটা বেড়ে দেই সেটা ১ বছরের টাকা। তাহলে আমরা জানি যত বছরের টাকা যত মাসের টাকা তত দিয়া কি ভাগ। এ কারণে আমরা ১২ দিয়া ভাগ দিছি, ৬ দ্বারা গুণ দিব। তাহলে আমাদের টাকা আসবে কত? আসবে হচ্ছে ৩,০০০ টাকা। ৬ দুগুণে ১২, ২ আর এখানে হচ্ছে ৩। ৩ দুগুণে ৬, ৩,০০০ টাকা। তাহলে আমরা অপশনেই দেখতে পাচ্ছি খ নাম্বারে আমাদের আছে ৩,০০০ টাকা। ওকে। তারপরের অঙ্কটাতে আমরা আসছি। আমরা দেখি এখানে বলছে উত্তোলনের উপর বছরান্তর সুদের পরিমাণ। বছরান্তর মানে হচ্ছে বছরের মোট সুদের পরিমাণ। মোট সুদের বছরান্তর যে ১ বছরে কত টাকা সুদ ধরবো তার পরিমাণ নির্ণয় করতে বলছে। এখানে আমাদেরকে বলছে প্রতি মাসে কত টাকা? ৫০০ টাকা। এটা ২ পদ্ধতিতে বের করা যায়। আমি দোনো পদ্ধতিতেই দেখাবো। দেখো প্রতি মাসে কত বলছে? ৫০০। তাহলে ১২ মাস, ৫-১২ ৬০। তাহলে কত? ৬,০০০ টাকা। তাহলে প্রতি বছরে মাসে যদি ৫০০ টাকা করে ১২ মাস করছে, ১২ মাসে ৫০০ টাকা করে ১২ মাসে হচ্ছে ৬,০০০ টাকা। উত্তোলনের উপর কত পার্সেন্ট বলছে? ১০% ইনটু 10% সুদ। আসে কত টাকা? ৬০০ টাকা। আচ্ছা, এখন বলছে প্রতি মাসে যখন বলবে আমাদের প্রতি মাসে উত্তোলনের সুদের পরিমাণ বললে আমাদেরকে আমরা আগেই বলছিলাম যে প্রতি মাস শেষে বলছে, প্রতি মাস শেষে বলছে। প্রতি মাস শেষে বলে ৫.৫ মাসের মানে ৫.৫ মাসের সুদ ধরতে হয়। যদি প্রতি মাসের শুরুতে বলতো তাহলে ৬.৫ মাসের সুদ ধরতাম। আর প্রতি মাসের মাঝামাঝি বললে আমরা ৬ মাসের সুদ ধরতাম। এখন আমরা দেখতে পাই তাহলে আমাদের কত টাকা সুদ ধরতে বলছে? অ্যা ৫.৫ মাসে আমরা সুদ ধরবো। কেন? প্রতি মাসের শেষে বলছে। তাহলে ৬০০ টাকাকে আমরা ভাগ দিব ১২ দ্বারা, গুণ দিব কত দ্বারা? ৫.৫ দ্বারা। তাহলে আমরা দেখি ৬০০ ইনটু ৫.৫ ডিভাইডেড বাই ১২। আমাদের হচ্ছে আছে কত? ২৭৫ টাকা। তাহলে উত্তোলনের সুদের পরিমাণ কত? ২৭৫ টাকা। আমাদের খ নাম্বার অপশনে আছে ২৭৫ টাকা। বুঝা গেছে কেন আমরা এখানে ৫.৫ মাসের সুদ ধরছি? কারণ আমরা বছরের শেষে বলছি। আরেকটা ভাবে বের করা যায় এখানে। আমরা যদি একটু খেয়াল করি এখানে কিভাবে আমরা আরেকভাবে বের করব মাস অনুযায়ী। দেখো প্রতি মাসে কত টাকা? ৫০০ টাকা। ৫০০ টাকার ১০% কত টাকা? ৫০ টাকা ইনটু মাস ৫.৫ যেহেতু প্রতি মাসের শেষে বলছে। তাহলে দেখো ৫০ ইনটু ৫.৫ এই যে ২৭৫ টাকা। এইভাবেও করা যায়। ২ ভাবে করা যায়। এভাবেও করতে পারবা, এভাবেও করতে পারবা। এটা ২ ভাবেই সহজ। ২ ভাবেই তোমার যেটা ভাবে ভালো লাগে তুমি ওইভাবে করতে পারো। তারপরে কোয়েশ্চেনে আমরা চলে যাই। তারপরে বলছে যে শাপলা লিমিটেড এর আয় বিবরণীতে বিজ্ঞাপন বাবদ কত টাকা দেখানো হবে? আচ্ছা, এখানে বলছে শাপলা লিমিটেড ২০২০ সালের ৩১ ডিসেম্বর তারিখে রেওয়া মিলের বিজ্ঞাপন ছিল ১২,০০০ টাকা, যা ৪ টি আর্থিক বছরের জন্য। আচ্ছা, এখন বলছে বিশদ আমরা মনে রাখবো বিশদ আয় বিবরণীতে ১ বছরের টাকা লিখতে হয়।
1 বছর। তাহলে বিশদ বিবরণীতে কত বছরের টাকা লিখতে হয়? 1 বছরের টাকা। তাহলে এখন বলছে এই যে 12,000 টাকা, 12,000 টাকা কয় বছরের টাকা? এই যে দেখো এখানে বলে দিছে 4 বছরের জন্য পরিশোধিত হইছে। তাহলে 4 বছরের টাকা তো আর বিশদ বিবরণীতে লেখা হয় না। বিশদ বিবরণীতে লিখতে হবে কয় বছরের টাকা? 1 বছরের টাকা। তাহলে যত বছরের টাকা, যত মাসের টাকা, যত দিনের টাকা তত দিয়ে আমরা ভাগ করব, আর আমাদের যতটুকু লাগবে তত দিয়ে আমরা গুণ করব। তাহলে 12,000 টাকা হচ্ছে 4 বছরের টাকা, এই কারণে আমরা 4 দিয়ে ভাগ দিছি। আর আমরা জানি বিশদ বিবরণীতে 1 বছরের টাকা লিখতে হয়, এই কারণে আমরা 1 দিয়ে গুণ দিব। তাহলে কত? 3 4 12, 3,000 টাকা। তাহলে টাকা কত আসে? 3,000। তাহলে আমরা বিশদ বিবরণীতে লিখবো কত টাকা? 3,000 টাকা। আমাদের ক নাম্বার অপশনে আছে 3,000 টাকা। বুঝা গেছে বন্ধুরা? বিশদ বিবরণীতে লিখবো 3,000 টাকা। আচ্ছা, তারপরের অংশটাতে যদি দেখি বিলম্বিত বিজ্ঞাপন কত? দেখো আমরা 12,000 টাকা ছিল, সেম অপশন 12,000 টাকা ছিল, তার মধ্যে 3,000 টাকা আমরা বিশদ বিবরণীতে লিখবো। তাহলে বিলম্বিত বিজ্ঞাপন কত? বাকিটা মাইনাস করে দাও, তাহলে থাকে কত? 9,000 টাকা। কারণ 1 বছরের টাকা বিশদ বিবরণীতে লিখতে হয়, 1 বছরের বেশি টাকা আর্থিক বিবরণীতে লিখতে হবে বা বিলম্বিত হতে। তাহলে 1 বছরের অধিক বিজ্ঞাপনকে আমরা বিলম্বিত বিজ্ঞাপন বলি। এটা আরেকটা টেকনিকে বের করতে পারো। যেমন টোটাল টাকা কত? 12,000, 4 বছরের জন্য 1 বছরের অধিককে বলবো আমরা কি? বিলম্বিত বিজ্ঞাপন। 1 বছর অধিক 3 বছর, এই কারণে 3 × 12, 3,000 টাকা, আর 3 × 9, 9,000 টাকা। তাহলে কত টাকা? বিলম্বিত বিজ্ঞাপন পরিমাণ কত? 9,000 টাকা। আমাদের খ নাম্বারে 3 নাম্বার অপশনে আছে 9,000 টাকা। তারপরের অঙ্কটাতে আমরা চলে যাই। তারপরেরটাতে যদি দেখি বলছে মোট সম্পদের পরিমাণ 10 লক্ষ টাকা, বহির্দায়ের পরিমাণ 6 লক্ষ টাকা হলে মালিকানা সত্ত্বের পরিমাণ কত? তাহলে আমাদেরকে কি পরিমাণ নির্ণয় করতে হবে? মালিকানা সত্ত্ব। আমরা হিসাব সমীকরণ অনুযায়ী জানি কি জানি? সম্পদ সমান সমান দায় প্লাস মালিকানা সত্ত্ব। তাহলে এটাকে যদি লিখি a = l + ওই, এটা আমাদের হিসাব সমীকরণ। হিসাব সমীকরণ কি বলতেছে? আমাদের যত টাকা সম্পদ থাকবে, আমাদের দায় এবং মালিকানা সত্ত্ব মিলিয়ে তত টাকাই থাকবে। তাহলে আমাদের সম্পদ কত টাকা বলছে এখানে? 10 লক্ষ টাকা। তাহলে সম্পদ কত টাকা? 10 লক্ষ টাকা। তাহলে আমাদের দায় এবং মালিকানা সত্ত্ব কত হবে? 10 লক্ষ টাকা। এখন মালিকানা সত্ত্বের পরিমাণ বলা নাই। বলছে বহির্দায় 6 লক্ষ টাকা। আমরা মনে রাখবো এই দায়টা, এই মালিকানা সত্ত্ব হচ্ছে প্রতিষ্ঠানের জন্য অন্তদায়। মালিকানা সত্ত্ব বাদ দেয়া বাকি যত দায় আছে সবগুলো হচ্ছে প্রতিষ্ঠানের জন্য বহির্দায়। তাহলে বহির্দায় আর দায় এক জিনিস। তাহলে দায় কত বলছে? 6 লক্ষ টাকা। তাহলে এবার বলতো যে কত টাকা মালিকানা সত্ত্ব হলে আমাদের 10 লক্ষ টাকা হয়? তাহলে আমরা বলতে পারি এখানে 4 লক্ষ টাকা যদি আমরা যোগ করি তাহলে উভয় পাশ আমাদের কি হয়ে যায়? সমান হয়ে যায়। তাহলে উভয় পাশ সমান হয় কত টাকা হইলে? 10 লক্ষ টাকা হইলে। তাহলে মালিকানা সত্ত্বের পরিমাণ কত? 4 লক্ষ টাকা। তাহলে আমরা বলতে পারি আমাদের কত? 4 নম্বর অপশনে আছে 4 লক্ষ টাকা। তাহলে আমাদের মালিকানা সত্ত্বের পরিমাণ কত? 4 লক্ষ টাকা। তারপরের অঙ্কটাতে আমরা চলে যাই। তারপরে বলছে প্রতি মাসের শেষে 3,000 টাকা করে সারা বছর উত্তোলন করলে 10% হারে উত্তোলনের সুদ কত? এখানে দেখো উত্তোলনের সুদের হার বলে দিছে। যদি উত্তোলনের সুদের হার চুক্তিপত্রে উল্লেখ না থাকে তাহলে উত্তোলনের উপর সুদ ধরা যাবে না। মূলধন এবং উত্তোলনের সুদের হার বা সুদ ধরার কথা যদি চুক্তিপত্রে উল্লেখ না থাকে তাহলে কোনোভাবেই সুদ ধরা যাবে না। তাহলে বলছে প্রতি মাস শেষে 3,000 টাকা, তাহলে 3 × 12 36,000 টাকা হচ্ছে 1 বছরে উত্তোলন করছে। তাহলে কত পার্সেন্ট হারে সুদ বলছে? আমরা যদি একটু দেখার চেষ্টা করি, দেখো এখানে বলে দিছে 10% হারে। তাহলে 36,000 3 × 12 কত? 3,600 টাকা হচ্ছে সুদ। এখন বলছে দেখো প্রতি মাসের শেষে, আমি একটু আগেই বলছিলাম যখন প্রতি মাস শেষে বলবে তখন 5.5 মাসের সুদ ধরতে হয়। প্রতি মাসের শুরুতে বললে 6.5 মাসের, আর প্রতি মাসের মাঝামাঝিতে বললে 6 মাসের। তাহলে এখন দেখো এটাকে আমরা ভাগ করব কত দ্বারা? 12 দ্বারা, যেহেতু পার্সেন্টেজ করছে 1 বছরের টাকা ইনটু কত পার্সেন্ট, কত মাসের ধরবো? 5.5 মাসের। কেন? প্রতি মাস শেষে বলছে, ইনটু 5.5। তাহলে আমরা যদি আবার করি 3600 ডিভাইডেড বাই 12 ইনটু 5.5, তাহলে আমাদের টাকা আসে 1,650 টাকা। তাহলে আমরা উত্তর দেখতেছি কত? ক নাম্বারে আছে 1,650 টাকা। এটা আবার করা যায়, দেখো প্রতি মাসে বলছে কত টাকা? 3,000 টাকা ইনটু কত পার্সেন্ট? 10%। 10% আসবে 300 টাকা ইনটু কত মাস? 5.5 মাস। এই যে গুণ করে দিলে হবে। তাহলে 300 ইনটু 5.5, এই যে 1,650 টাকা। আমরা এইভাবে করার চেষ্টা করব, কারণ আমরা এখানে টোটাল উত্তোলনের টাকাটা পেয়ে যাব। টোটাল উত্তোলনের টাকাটা আমাদেরকে, এটা তো এমসিকিউ, কিন্তু যখন আমরা সৃজনশীল করব তখন আমরা যখন অংশীদারদের মূলধন হিসাব প্রস্তুত করব তখন এই টোটাল উত্তোলনের টাকাটা লাগবে। আমি দুইটাই দেখাই দিছি, আপনাদের যেভাবে ইচ্ছা সেভাবে আপনারা করতে পারেন। তারপরের অঙ্কতে আমরা চলে যাই। বলছে
ফিফো পদ্ধতি। ফিফো মানে কি? ফার্স্ট ইন ফার্স্ট আউট। যে মালটা আগে ঢুকছে সে মালটা আগে বের হয়ে যাবে। পদ্ধতি সমাপনী মজুদ পণ্যের মূল্য কত টাকা? আচ্ছা আমরা এখানে দেখি অর্পা লিমিটেড ২০২২ সালের নভেম্বর মাসের মাল খতিয়ানে প্রারম্ভিক ছিল হচ্ছে কত টাকা? ২০০ কেজি, প্রতি একক ১৫ টাকা করে কিনছে। তাহলে আমরা বলতে পারি যে ২০০ ইনটু ১৫, তাহলে কত টাকা পাই আমরা? ১৫ দুগুণে ৩০, ৩০০০ টাকা। তারপরে ১৫ তারিখে আবার সে ক্রয় করছে ৩০০ একক ক্রয় করছে, ৩০০ কেজি ক্রয় করছে কত টাকা করে? ২০ টাকা করে। ৩ দুগুণে ৬, ৬০০০ টাকা ক্রয় করছে। ওকে, এতটুকু আমরা পাইলাম। তাহলে আমরা এটা কত তারিখে? এটা প্রারম্ভিক, তার মানে ১ তারিখ, আর এটা হচ্ছে ১৫ তারিখ। এবার বলছে যে ২৫শে নভেম্বর তারিখে ইস্যু ২৮০ একক। পদ্ধতি কি বলছে? ফিফো। ফিফো মানে কি? ফার্স্ট ইন ফার্স্ট আউট। যেটা আগে ঢুকছে সেটা আগে বের। তার আগে কত? এই যে ১ তারিখেরটা ঢুকছে না, তাহলে আগে ১ তারিখেরটা আমরা বের করব। তাহলে ১ তারিখেরটা আমরা আগে বের করি ২০০ একক ইনটু ১৫ টাকা, ৩০০০ টাকা। এটা বের হয়ে গেছে। এবার দেখো আমাদের কত একক ইস্যু করছি? টোটাল ২৮০ একক। তাহলে ২০০ একক প্রথম বান্ডিল থেকে দিছি। তাহলে বাকি থাকে কত একক? ৮০ একক। ৮০ একক দিতে হবে আমাদেরকে দ্বিতীয় বান্ডিল থেকে। তাহলে ৮০ এককের দাম কত হবে? ২০ টাকা করে। ৮ দুগুণে ১৬। ১৬ হচ্ছে ১৬০০। কেন? ওই যে ৮০ একক পরেরটা আমরা ছাড়বো কত টাকা করে? ২০ টাকা করে ছাড়তে হবে। কারণ আমাদের দ্বিতীয় বান্ডেলে হিট করছে। তাহলে ৩০০০ একে ৪০০০, ৪৬০০ টাকা। তাহলে আমাদের সমাপনী মজুদ পণ্যের মূল্য কত টাকা হবে? ৪৬০০ টাকা। আমরা যদি এখানে দেখি, এখানে ৪৬০০ টাকা নাই, যে ৫৬০০ টাকা আমরা ৪৬০০ বানিয়ে দিলাম। তাহলে আমাদের উত্তর কত হবে? ৩ নাম্বারটা। বুঝাইতে পারছি বন্ধুরা? তারপরের অঙ্কতে আমরা চলে যাই। তারপরে বলছে ভরযুক্ত গড় পদ্ধতিতে একক প্রতি পণ্যের ইস্যু কত হবে? ইস্যু মূল্য কত হবে? তাহলে ভরযুক্ত ওয়াইড এভারেজ সিস্টেমটা কি? যে এখানে কোনো দাম, একক দাম হবে না, গড় ভাবে নির্ণয় করতে হবে। তাহলে আমরা আগে গড় নির্ণয় করি। প্রথমে বলছিল দেখো ওই যে ২০০ একক ইনটু কত টাকা? ২০০ একক ইনটু ১৫ টাকা করে ১৫, তাহলে ১৫ দুগুণে ৩০, ৩০০০ টাকা। আর পরেরটা বলছে ৩০০ একক ইনটু ২০ টাকা করে, ৩ দুগুণে ৬, ৬০০০ টাকা। তাহলে আমরা কত টাকা পাইতেছি এখানে? ৯০০০ টাকা। ৯০০০, ৬ ৩ ৯০০০ আর ৫০০। তাহলে এবার হচ্ছে দরটা দিয়ে যখন আমরা একককে ভাগ করব, যে দামটা বের হবে সেটাই হচ্ছে আমাদের ভরযুক্ত গড়। তাহলে ৯০০০ টাকা ডিভাইডেড বাই ৫০০, তাহলে ১৮ টাকা। টাকা কত টাকা? ১৮ টাকা। তাহলে আমাদের ভরযুক্ত গড় পদ্ধতিতে আমাদের দাম, ইস্যুকৃত দাম হবে কত টাকা? ১৮ টাকা। কিভাবে আমরা বের করছি? টোটাল দামটাকে একক দ্বারা ভাগ করছি। টোটাল দামটাকে একক দ্বারা যখন আমরা ভাগ করব তখন আমরা এই ১৮ টাকা পেয়ে যাব। তাহলে আমাদের এই ভরযুক্ত গড় পদ্ধতিতে আমাদের ইস্যুর মূল্য কত হবে? ১৮ টাকা। আমাদের ৪ নাম্বার অপশনই আছে ১৮ টাকা। বুঝা গেছে বন্ধুরা? আচ্ছা, এই আজকের এই আলোচনা এতটুকু পর্যন্তই ছিল। আমাদের আরো পর্ব আমরা ইনশাআল্লাহ বাড়ানোর চেষ্টা করব। আপনাদের যদি কোনো এমসিকিউ বুঝতে কোনো সমস্যা হয় তাহলে আপনারা আমাদেরকে কমেন্ট সেকশনে যোগাযোগ করতে পারেন। আমাদের অফলাইনেও ব্রাঞ্চ চালু হয়েছে। আপনারা অফলাইন ব্রাঞ্চেও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা আপনাদেরকে সকল সেবা দেওয়ার জন্য সর্বক্ষণিক প্রস্তুত আছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।